আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে নামছেন শাসক বিরোধী দুই শিবির। কেউই কিন্তু পিছিয়ে নেই, প্রত্যেকেই রাজনীতির ময়দানে একেবারে জোরদার ভাবে লেগে পড়েছেন, যাতে কোনোভাবেই 1 ইঞ্চিও জমি বিরোধী পক্ষকে না ছেড়ে দেওয়া হয়। আর এবারে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দলের প্রার্থী তালিকায় দুটো উল্লেখযোগ্য নাম রয়েছে, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। এই দুজন তারকা প্রার্থীকে নিয়ে কিন্তু তর্ক বিতর্কের শেষ নেই। তারা জিতবেন কি হারবেন সেটা পরের বিষয়, সেটা জানা যাবে আগামী 23শে মে। কিন্তু তাদের এই প্রচারের খবর থেকে শুরু করে তারা কোন কোন জায়গায় প্রচার করতে যাচ্ছেন, কি কথা বলছেন, সবকিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রের সৌজন্যে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। ঠিক সেরকমই যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর একটি কথাকে নিয়ে কিন্তু আপাতত শোরগোল রাজ্য রাজনীতি। তিনি প্রচারে যেয়ে কিন্তু বলেছেন, ভোটের দিন অর্থাৎ যেদিন ভোট চলবে সেদিন কিন্তু তিনি রমজানের উপবাস রাখবেন। এই কথাটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো শোরগোল। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করে নেব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুজিত রায় এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজ মিত্র। আপনাদের স্বাগত ক্যাম্পেইন কলিং মিডিয়ায়। আমি প্রথমে রাজদার কাছে আসবো। এই যে প্রচারে নেমে পার্টিকুলার একটি ধর্মকে নেমে কথা বলা, এই জিনিসটা মানুষের মধ্যে কতটা এফেক্ট করতে পারে? না, চিরকাল রিলিজিয়াস অ্যাপিজমেন্ট ভারতীয় রাজনীতিতে নতুন কিছু নয়। এটা অনেকদিন আগেই ছিল। কেউ খুব ওপেনলি করত, কেউ খুব সাটল ওয়েতে করত। আজকে যেটা সবসময় যে উদাহরণটা দেওয়া হয়েছে, শাহবানো কেস যখন হয়েছিল, রাজীব গান্ধী সুপ্রিম কোর্টের রায়কে পার্লামেন্টে আইন পাশ করিয়ে, তার 400-র ওপর সিট ছিল, সুপ্রিম কোর্টের আইন বদল করিয়ে একজন মুসলিম মহিলার যে খোরপোশের টাকা দেওয়ার কথা হয়েছিল সেটা বাতিল করে দিয়েছিলেন। সেটা কি? সেটাও তো একরকমই একটা কমিউনিটিকে অ্যাপিজ করবার জন্য। তারপর তার অ্যাডভাইজাররা তাকে অ্যাডভাইস দিলেন যে এতে হিন্দু কমিউনিটির লোকেরা চটে যেতে পারে, আপনি কাউন্টার কিছু করুন। তখন কাউন্টার উনি কি করলেন, যে বাবরি মসজিদের তালাটাই খুলে দিলেন, যে মসজিদে কোনোদিন কেউ নামাজ পড়তো না, কিছু করতো না, যাতে রামলালার মূর্তি নিয়ে সেখানে ঢুকে পুজো করা যায়। তাই রিলিজিয়াস আইডেন্টিটি নিয়ে রাজনীতি আগেও হয়েছে। আমার এখনো মনে আছে, যখন ইউপিএ 2 সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন, তখন সমস্ত মন্ত্রীরা জুম্মাবারে পদত্যাগ করেছেন এবং উনি ওপেনলি ঘোষণা করেছিলেন যে আমার সব মন্ত্রীরা যাবে, শুক্রবার পদত্যাগ করবে। মানে তার সঙ্গে সে হয়তো পাঁজি নির্ঘণ্ট দেখেও শুক্রবারটা ঠিক টাইম পড়েছিল, কিন্তু উনি ঘোষণা করেছিলেন যে সব মন্ত্রীরা গিয়ে জুম্মাবারে পদত্যাগ করবে। তো এতে নতুন কিছু মানে আমি তো কিছু দেখছি না। এটা ছিল, আছে, থাকবে। মানে এটা এই রাজ্যে আগেও ছিল, এখনো আছে, এবং সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে এই জিনিসগুলো সুজিত দাস সোশ্যাল মিডিয়া সৌজন্যে কিন্তু উঠে আসছে আরো বেশি বেশি করে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো অনেকটা ব্যঙ্গ কিন্তু করা হচ্ছে তাদের নিয়ে। না, এইটাই তো মানে শুধু এ রাজ্য না, মানে গোটা ভারতবর্ষের দুর্ভাগ্য এটাই যে ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এবং ভারতবর্ষ ভাগ হয়ে একটি ভারতবর্ষ হয়েছিল আর একটি পাকিস্তান তৈরি হয়েছিল। এবং এর পিছনে যে সমস্ত নেতৃত্বের হাত ছিল, তাদের ইতিহাস যদি আজকে লিখতে হয় নতুন করে, তাহলে কিন্তু মহাভারত হয়ে যাবে। আজ পর্যন্ত আমরা স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস জানি, বিশেষ করে কংগ্রেস নেতৃত্বের যে স্বাধীনতা সংগ্রাম এবং দেশভাগের ইতিহাস, সেই ইতিহাসের অনেকটাই ধামাচাপা দেওয়া হয়েছে। সেই ইতিহাস আস্তে আস্তে তার পর্দা খুলছে। সেই যেটুকু খুলেছে সেটুকু পড়লেও কিন্তু বোঝা যায় যে ভারতবর্ষ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে, এবং সেই নেতৃত্বের পিছনে ছিলেন তখনকার রাজনৈতিক নেতৃত্ব। তখন তো ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্ব বলতে কংগ্রেস রাজনৈতিক দলের চাইতে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বেশি তার প্রতিষ্ঠা ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাই রাজনৈতিক বড় দল হয়ে দাঁড়ায়। কারণ তখনও পর্যন্ত কিন্তু কমিউনিস্টদের সেইভাবে প্রভাব কিছু আমাদের ভারতবর্ষে ছিল, সোশ্যালিস্টদের বরং কিছু প্রভাব ছিল। সুতরাং এটা তো মানে আমরা অবাক হওয়ার কিছু নেই যে তারই সূত্র ধরে আজকে ওই ধর্ম নিয়েই রাজনীতিটা চলছে এবং চলবেও আগামী দিনে। মিমি যেটা বলেছেন সেটা মানে কি বলা যাবে, যে এটা তো ঘটনা যে একেবারে সরাসরি উনি মুসলিমদের অ্যাপিজ করার জন্যই এটা বলছেন যে ভোট যতটা বেশি সম্ভব নেওয়া যায়। যাদবপুরের মতো একটা প্রেস্টিজিয়াস সিট, যেখানে নির্বাচনটা হয় চিরকাল শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। কারণ যাদবপুর সেন্টারে সব সময় দেখা গেছে
যে যারা প্রার্থী হন সব দলে সবাইকারই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একটা খুব বিচার্য বিষয়। শুধু তাই নয়, যাদবপুরের যে ভোটার্স প্রোফাইল সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতার মধ্যে অন্যতম একটি আসন যেখানে শিক্ষিত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি ভোট চাইতে হয় কাউকে, যে ভোটের দিন মানে যেদিন ওনার ভোটটা হবে সেদিন আমি রমজানের উপবাস করব, এই কথাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন বলতে হলো সেটা তো সাধারণ মানুষ প্রকাশ্যে বুঝতেই পারছে। যে সাম্প্রদায়িকতার রাজনীতি, ধর্মের রাজনীতি কিভাবে গ্রাস করছে আমাদের ভারতবর্ষের রাজনীতি, বিশেষ করে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি। এই যে সাম্প্রদায়িকতার রাজনীতি, এটা যে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে, একটু আগে সুজিতদা যেটা বলছিলেন, এই জিনিসটা সাধারণ মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে? না, একটা হচ্ছে যে মানুষকে একজোট করতে গেলে ধর্ম একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সবসময় পৃথিবীতে একটা বিতর্ক হয় যে ধর্ম যদি না থাকতো, মন্দির মসজিদ না থাকতো, তাহলে কি হতো। তার একদম ইউনিভার্সাল উত্তর হচ্ছে মানুষ পাগল হয়ে যাবে। কারণ যখন আমি কোনো ডিপ্রেস থাকি বা কেউ ডিপ্রেস থাকে, কোনো কাজটা ঠিকমতো হচ্ছে না, লাস্ট রিসর্ট কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে আমরা বলি, জিজ্ঞেস করি, ভগবান আমাকে এটা উতরে দাও, যখন আর কেউ, অন্য কেউ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ পারছে না। তার মানে কি, ধর্ম একটা মানুষের সাথে, জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমি এই সাম্প্রদায়িকতাটাকে একটু অন্যভাবে দেখি। আমি যখন বলছি যে আমি একটা পার্টিকুলার কমিউনিটিকে অ্যাপিস করছি, সেটাও সাম্প্রদায়িকতা। আমি যখন মেজরিটির কথা বলছি, মেজরিটি কমিউনিটির কথা বলছি, সেটাও যেমন সাম্প্রদায়িকতা। আবার বামপন্থীরা যেটা বলে যে আমরা ধর্মনিরপেক্ষ, সবচেয়ে আমরা ধর্মই মানি না, আমরা ক্লাস আইডেন্টিটির কথা বলি, তা স্পেসিফিক একটা ক্লাস আইডেন্টিটির কথা বলাটাও কিন্তু এক ধরনের সাম্প্রদায়িকতা। সেটা ধর্মীয় সাম্প্রদায়িকতা না হতে পারে। এবং যে কারণে, যেহেতু আমরা অনেক সময় ইতিহাস নিয়ে আলোচনা করি, 1989 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জ্যোতিবাবু, হরকিষাণ সিং সুরজিৎ, আডবাণী, বাজপেয়ীর এক মঞ্চে হাত ধরে দাঁড়াতে কোনো অসুবিধে হয়নি। তাহলে যেটা ম্যাটার করে হচ্ছে হোয়াট আর দ্য পলিটিক্যাল সার্কামস্টান্সেস কারেন্টলি। সেই সময় কংগ্রেস অচ্ছুত ছিল, আজকে বিজেপি অচ্ছুত। বিজেপি একটা জিনিস করে দেখিয়েছে, সেটা কিভাবে করেছে, তার পথ ঠিক কি না ঠিক আমি সেটা নিয়ে বলবো না। একটা সময় বিশ্বাস করা হতো যে হিন্দু ভোট একজোট হয়ে, জাতিভেদে বিভক্ত হিন্দু ভোট, আপার কাস্ট, লোয়ার কাস্ট, ওবিসি, এরা একসঙ্গে কোনো পার্টিকে ভোট দেবে না। তাহলে যে পার্টিটা একটা ব্লক হিসেবে, যে কমিউনিটিটা একটা ব্লক হিসেবে ভোট করে, তাকে অ্যাপিস করা হচ্ছে ইলেকটোরাল ডিভিডেন্ড তোলার সবচেয়ে ভালো জায়গা। এবং এই থেকেই সাম্প্রদায়িক রাজনীতিটার জন্ম। এখান থেকেই সাম্প্রদায়িক রাজনীতিটার জন্ম। না, যেটা বক্তব্য, তোমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলছি, ধর্ম মানে কি? ধর্ম মানে তো একটা অনুশাসন। অর্থাৎ মানুষ যাতে বিশৃঙ্খল না হয়ে যায়, মানুষ যাতে একটা নিয়মের গণ্ডির মধ্যে জীবন যাপন করতে পারে, তার জন্যই কিন্তু সব ধর্মের একটা অনুশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়, যাতে করে আমার ঈশ্বর ভীতি থাকে, যাতে করে আমি কখনো ঈশ্বর, কখনো আল্লাহ, কখনো গড বলে আমি তার ভয়টা আমার মাথার উপর চাপিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে আমি যাতে বেরিয়ে যেতে না পারি। প্রশ্ন হচ্ছে, সেটা ভালো, সেটা পৃথিবীর সব দেশে আছে। আমাদের দেশে থাকাটা আরও স্বাভাবিক, কারণ আমরা তৃতীয় বিশ্বের দেশ, কারণ এখানে অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। এখন প্রশ্নটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা, ধর্মীয় সাম্প্রদায়িকতা, সামাজিক সাম্প্রদায়িকতা, যেটা রাজ পরিষ্কারভাবেই বলেছে যে সিপিএম বলবো না, মানে কমিউনিস্টরা যে সাম্প্রদায়িকতার কথা বলে সেটা সামাজিক সাম্প্রদায়িকতা। আর আজকে বিজেপিকে অভিযোগ করা হয় বা অন্যান্য দলগুলো যেটা করে, সেটা হচ্ছে এক ধরনের সরাসরি ধর্মীয় সাম্প্রদায়িকতা। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আবার আরো একটু গভীরে গিয়ে যদি বলি যে সাম্প্রদায়িকতা আর মেকি সাম্প্রদায়িকতা দুটোই সাম্প্রদায়িকতা। বিজেপি প্রকাশ্যে বলে আমি হিন্দু ধর্ম আচরণ করি, হিন্দু ধর্ম পালন করি, হিন্দু ধর্মের কথা বলি, আমি চাই হিন্দু রাষ্ট্র। এটা আজকের নতুন কথা না, কারণ বিজেপির জন্মের অনেক আগে থেকে আরএসএস বা হিন্দু মহাসভা বা হিন্দু রাষ্ট্রদল, তারা চিরকাল এই কথাই বলে, এটা নতুন কিছু না। প্রশ্ন হচ্ছে তারা কিন্তু আজকে সেই কথাটাই বলছে, সেখান থেকে তাদের কিন্তু বিচ্যুতি ঘটে।
সমস্যাটা হচ্ছে তাদের নিয়ে, যারা বলছে যে আমি ধর্মনিরপেক্ষ, কিন্তু আমি মুখে বলছি যে রমজানের দিন আমি উপবাস করি, ভোটের দিন। এইটা হচ্ছে মেকি সম্প্রদায়। কংগ্রেস দীর্ঘদিন ধরে এই মেকি সাম্প্রদায়িকতাটা করে এসছে, কখনো সামাজিক আন্দোলনের নামে, কখনো সামাজিক কল্যাণের নামে, এবং কখনো কখনো আবার কি বলবো, মানে একটা সম্প্রদায়কে, একটা বিশেষ সম্প্রদায়কে বাঁচিয়ে রাখার তাগিদে। কিছু কিছু সিচুয়েশন ভারতবর্ষের ইতিহাসেও হয়েছে, যেখানে কিন্তু হিন্দু মেজরিটির আস্ফালনকে কমানোর জন্য কিন্তু তাকে মুসলিম অ্যাপিসমেন্ট করতে হয়েছে। এই ইতিহাসও অনেক আছে। প্রশ্ন হচ্ছে যেমনই হোক না কেন, যে সিচুয়েশনে আসুক না কেন, এই মেকি সাম্প্রদায়িকতাটা হচ্ছে ভয়ানক, এবং সেই মেকি সাম্প্রদায়িকতাই আজকের ভারতবর্ষের রাজনীতিকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। সেটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বা আরও ভবিষ্যতে যদি এই জিনিস এখনই কন্ট্রোল না করে বা মানুষ যদি সত্যিটা বুঝতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে মানুষকেই অনেক বড় বিপদের মুখে পড়তে হবে। মানে এই মেকি সাম্প্রদায়িকতা, যেটা আমাদের ভারতীয় রাজনীতিকে সুজিত রায় বলছে যে কন্ট্রোল করছে, এই জিনিসটা, এটা সাধারণ মানুষ এর উপর একটা প্রভাব তো এখনো পড়ছে নিশ্চয়ই। আসলে বিষয়টা হচ্ছে না, আমরা প্রথম থেকে ধর্ম নিয়ে একটু কনফিউজ। ধর্মটাকে আমরা খুব সংকীর্ণভাবে দেখি। ধর্ম কিন্তু সংকীর্ণ নয়। আমরা যেটা বলি হিন্দু ধর্ম, আর সত্যি কথা বলতে কি হিন্দু ধর্ম বলেও কিছু হয় না, এটা সনাতন ধর্ম। কে তার প্রতিষ্ঠাতা, কি তার বই, অন্যান্য যে রিলিজিয়ান বলা হয়, ক্রিশ্চিয়ানিটি বলুন, ইসলাম বলুন, এক ভগবান, এক গ্রন্থ এবং তাদের কিছু আচার আচরণ। কিন্তু হিন্দু ধর্মে সেরকম 33 কোটি দেবতা আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এটা সনাতন, ইটস আ ওয়ে অফ লাইফ। আমরা যেটা বলি, এখানে এই সংকীর্ণতা দিয়ে হিন্দু ধর্মে কোথাও বলা নেই যে আমি যদি কালকে, কথার কথা বলছি, আমি যদি কালকে ওই যে এক সম্প্রদায় যে টুপি পরে যে আমি অন্য কিছু হয়ে যাব, সে আমার কোথাও বাধা নিষেধ দেওয়া নেই। কিছু কিছু যুগে কিছু সময় হয়েছে ধর্মীয় সুযোগ নিয়ে আমাদেরও কিছু সমাজপতি মানুষের ওপর অত্যাচার করেছেন, তাদের সেই সংকীর্ণ একটা ধর্মের তাদের অ্যানালিসিসটাকে মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যেটার বিরুদ্ধে লড়াই করেছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধর্মের ইন্টারপ্রিটেশন আমাদের বই কোনটা? আমাদের কি বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদ কোনটা? আমি একটা কথা বলবো, আমার হঠাৎ করে মনে পড়লো, ঋষি অরবিন্দ একবার বলেছিলেন যে ফার্স্ট বিকাম ইন্ডিয়ান। হিন্দু রাষ্ট্র প্রসঙ্গ অনেক পরে এসছে, বলছে আগে ভারতীয় হও। তো ভারতীয় হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি? প্যান কার্ড, আধার কার্ড থাকলে হবে না, বা সিটিজেনশিপ কার্ড থাকার ভারতীয় হওয়ার ক্রাইটেরিয়া নেই। ভারতীয় হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট রিড দ্য বেদাস, দ্য বেদান্তাস, দ্য পুরাণস, দ্য উপনিষদ। তার কারণ হচ্ছে যে আমাদের যে সিন্ধু সভ্যতা, যেটা ভারতের আদি মানে সূত্র বলা যায়, হ্যাঁ, সেই সিন্ধু সভ্যতা থেকেই তো হিন্দু কথাটার উৎপত্তি একদম। এবং যেটা আজকের হিন্দু নেতারাও বলে থাকেন যে হিন্দুত্ব কোনো ধর্ম না, হিন্দুত্ব একটা ভাবনা, যেটা ও প্রকাশ্যেই আজ বলেছে যে ইটস এ ওয়ে অফ লাইফ। কথা হচ্ছে আমার বক্তব্য এইটাকে অস্বীকার করার কোনো জায়গা কিন্তু নেই। আমরা কোনো সময়ই কিন্তু বেদ উপনিষদকে অস্বীকার করে চলতে পারবো, কারণ এটা জীবনের ধর্ম, জীবনের চলার পথের ধর্ম। সেটা তার মানে এই নয় যে আমি মুসলিম বিরোধী, তার মানে এই নয় যে আমি খ্রিস্টান বিরোধী, তার মানে এই নয় আমি কোনো আদিবাসী ধর্মের বিরুদ্ধে। এটাকে চাপিয়ে দেওয়া হয় ওই সমস্ত মেকি সাম্প্রদায়িক দলগুলোর পক্ষ থেকে, যারা সম্প্রদায়কে ভিত্তি করেই রাজনীতিটা করে। সর্বনাশের জায়গা কিন্তু এইটা। যারা মুখে বলছেন যে মানুষে মানুষে বিভেদ তৈরি করছে অমুক দল, তারাই কিন্তু সবচেয়ে বেশি বিভেদটা তৈরি করছে। ভারতবর্ষের ঐতিহ্যে আঘাত আনা হচ্ছে। এই জায়গাটা তো কোথাও একটা নিয়ন্ত্রণ দরকার। অনেক সময় বিতর্কে এটা উঠে আসে যে রাষ্ট্রের ধর্ম থাকা উচিত কি, এবং কেউ বলেন হ্যাঁ থাকা উচিত, কেউ বলেন না। আমি বলি হ্যাঁ থাকা উচিত, সবার ধর্ম থাকা উচিত। ধর্ম ছাড়া সে জীব হোক বা জড় হোক, তার অস্তিত্ব বিপন্ন। ধর্ম থাকতেই হবে। হয়তো মনে হয় যে আমরা ছোটবেলায় পদার্থবিদ্যার বইতে পড়তাম, তখন কি বলতাম? ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। বলছি এটা তো একটা প্যারামিটার। সুন্দর এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে।
আর এই দুটো মিলেমিশে যেটা হয় এটা হচ্ছে জল। জল আগুন নেভাতে সাহায্য করে। তার মানে হাইড্রোজেন আর অক্সিজেন যখন মিলেও যাচ্ছে তখন কিন্তু একটা নতুন যে জল তৈরি হচ্ছে তার কিন্তু একটা স্বতন্ত্র ধর্ম আছে। তাই মিলেমিশে গেলেও ওই যে সেই স্বতন্ত্রটা তো কখনো থাকে না। এই ধর্মই হচ্ছে আমি যে ইন্ডিভিজুয়াল বা আপনি যে ইন্ডিভিজুয়াল বা সুজিতদা যে ইন্ডিভিজুয়াল, ধর্ম হচ্ছে সেই স্বাতন্ত্র্য এবং সেটাই হচ্ছে সর্বধর্ম সমান, সেটাই সর্বধর্ম সমান। এবং অত্যন্ত ভালো একটা উদাহরণ রাজ দিয়েছে। হ্যাঁ। সত্যি এটাই বিজ্ঞান দিয়ে একটা ধর্মকে ব্যাখ্যা অত্যন্ত ভালো লাগলো শুনি যে এইটাই হচ্ছে সর্বধর্ম সমান, এবং এটাই কিন্তু মানবিকতার দিক। রাজনীতিতে মানবিকতাটা যেদিন থেকে নষ্ট হয়ে গেছে সেদিন থেকেই মেকি সাম্প্রদায়িকতা ছোবল মারতে শুরু করেছে। আমাদের ভারতবর্ষের রাজনীতির এটা অত্যন্ত একটা বড় দুর্ভাগ্যের দিক, এবং আমি জানি না আগামী দিনে ভোটাররা কিভাবে চিন্তা ভাবনা করছে। এটা কিন্তু মানুষকেই ভাবতে হবে, এটা কোনো রাজনৈতিক দল ভাববে না, কারণ তারা কিন্তু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতিটা করেন শুধুমাত্র ভোট ব্যাংক তৈরির জন্য, যেখানে যা বলা দরকার সেটা বলে। অর্থাৎ রাজনীতি থেকে মেকি সম্প্রদায়কে বাদ দিলে তবেই সাধারণ মানুষের একটা উপকার হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছবে রাজনীতিটা। নাহলে তো রাজনীতির মানুষ তো রাজনৈতিক ভাবাবেগে ভাসছে এখন। রাজনীতি কি আমাদের ভারতবর্ষের মানুষ জানে না। জানে কি তারা এটাই জানে না যে রাজনীতিটা রাজার নীতি না নীতির রাজা। আমরা সবাই রাজনীতি মানে জানি, আমরা যারা সাধারণ মানুষ, যে এটা হচ্ছে রাজার নীতি, রাজা যা বলবেন তাই। সেটা কংগ্রেস থাকলে কংগ্রেস, বিজেপি থাকলে বিজেপি। রাজা যা বলেন, রানী যা বলেন সেটাই শেষ কথা। তা তো নয়, রাজনীতি মানে তো নীতির রাজা, যে একগুচ্ছ মানুষের পক্ষে কিছু প্রিন্সিপালস তৈরি হবে, কিছু নীতি তৈরি হবে, নৈতিকতা তৈরি হবে, তার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে, তার ভিত্তিতে মানুষের মঙ্গল কামনা হবে, মঙ্গল করা হবে। সেটাই অনুশাসনের একটা অন্যতম ধর্ম হয়ে দাঁড়ায়। সেই ভাবনাটাই তো আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে না। অর্থাৎ মানে রাজনীতি থেকে মেকি সম্প্রদায়কে বাদ দিতে হবে, তাহলে না, বিষয়টা হচ্ছে সাম্প্রদায়িকতাটার প্রসঙ্গই আসা উচিত নয়। আচ্ছা, মেকি হোক কি রিয়াল হোক সেই নিয়ে আমি যাচ্ছি। রাজনীতি আমার মতে আমরা ভারতীয়, আমাদের সমস্যা আমাদের কি ছিল, আমরা একটা ডাইভার্স কান্ট্রি, এখানে এতগুলো ভাষা আছে, এতগুলো ধর্ম আছে, কিন্তু আমাদের প্রথম আইডেন্টিটি ভারতীয়, এই আইডেন্টিটিটা কোনোদিন তৈরি হয়নি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে যদি কিছু, আপনি কি বলবে, আমি বাঙালি, কেউ বলবে আমি মারাঠি, কেউ বলবে আমি গুজরাটি, কিন্তু এই যে ভারতীয় আইডেন্টিটি এইটা কোনোদিন তৈরি হয়নি। আমি যদি বলি যে আমি এটা হিন্দুস্তান বা আমি হিন্দুস্তানি, তাতে আমি হিন্দু হয়ে যাই না, কারণ হিন্দুস্তান হচ্ছে সিন্ধ থেকে এসছে। যদিও সিন্ধ ভারতবর্ষের মানে খুব মজার বিষয়, সিন্ধ কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্ত নয়, এই বিভাজনের পরে সিন্ধ পাকিস্তানে। তা সত্ত্বেও হিন্দুস্তান ইজ অ্যান আইডেন্টিটি, এবং সেখানে একজন মুসলিম যতটাই হিন্দুস্তানি, একজন খ্রিস্টানও ততটাই হিন্দুস্তানি, একজন যে হিন্দু ততটাই হিন্দুস্তানি। হিন্দুস্তানির সঙ্গে কিন্তু হিন্দু ধর্মের গড়, এটা লোকে গুলিয়ে ফেলে। হিন্দুস্তান কেন বলবে, এটা তো হিন্দুস্তান পাকিস্তান। হিন্দুস্তান ইজ বিকজ অফ সিন্ধ, নট বিকজ অফ হিন্দু। এই জিনিসটা বুঝতে হবে। মানুষ যত, দেখুন বিষয়টা হচ্ছে ফেথ এমন একটা জিনিস না, ফেথকে খুব ওইভাবে ডিফাইন করা যায় না। ফেথকে মানে ভগবান আমি দেখিনি বলে এই নয়, আমি বলতে পারি না যে ভগবান নেই, আবার এটাও বলতে পারি না যে ভগবান আছে। আমি বিশ্বাস করে চলি যে ভগবান আছে, তিনি হয়তো মন্দিরে আছেন, কোথাও গিয়ে আছে, খুব একটা সিম্পল। শুধু ভগবান বলে আজকে জন্মানোর পর, জ্ঞান হওয়ার পর আমার প্যারেন্টসরা আমাকে বলেছেন যে তুমি আমাদের সন্তান। আমি কি বাবা মার কাছে প্রুফ চাইছি ডিএনএ টেস্ট দিয়ে এসো? দ্যাট ইজ ফেথ। এবং ভগবানের, ঈশ্বরের উপস্থিতি অনুপস্থিতিটাও ইজ অল অ্যাবাউট ফেথ। মানে এই ফেথটা কি রাজনীতির মধ্যেও থাকাটা উচিত? ফেথটা রাজনীতি, সেটাই উচিত। ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে রাখা উচিত, ধর্মের সঙ্গে রাজনীতি আসাই উচিত। মানে সুজিতদা যেটা রাজদা বলছেন যে ধর্ম এবং রাজনীতি দুটোকে কখনো এক করা উচিত না। সেটাই তো আমাদের মূল বক্তব্য, যে ধর্ম এবং রাজনীতি আলাদা থাকা উচিত। ধর্মের একটা মানে আছে, রাজনীতির একটা আলাদা অর্থ আছে। তো এই দুটো অর্থকে এক করে ফেলাটা কোনো সময়ই উচিত নয়। এটা ভারতবর্ষে সম্ভব হয় যেহেতু ডাইভার্সিফাইড ধর্ম রয়েছে, ডাইভার্সিফাইড ইকোনমি রয়েছে, ডাইভার্সিফাইড সোশিওলজি রয়েছে। সেই সুযোগটাকে কিন্তু রাজনীতিবিদরা মানে তাদের নিজেদের সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে, এবং এটা অনেক ইজি।
মানে আমি যেটা বলছিলাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে কোনো ভাবাবেগকে, ধর্মীয় ভাবাবেগকে জাগিয়ে তোলা অনেক ইজি। মানে একটা খুব সুন্দর, আমি তো সুজিত দাকে, আমি যেহেতু তুমি অনেকদিন সাংবাদিকতা করেছো, আমি জানি তুমি এই ইভেন্টটা কভার করেছো, যে 1984 সালের দাঙ্গায় কংগ্রেসের প্রত্যক্ষ মদত ছিল, সবাই জানে। 2002-এর গুজরাট দাঙ্গায় তাহলে কংগ্রেস কি করে অসাম্প্রদায়িক দল হয়ে যায়, অথচ বিজেপি সাম্প্রদায়িক দল? আমি এই লজিকটা একেবারেই বুঝতে পারি না। একেবারেই তাই। এবং এগুলো চোখে দেখা ঘটনা, আমার ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলাম না যে কি ভয়ঙ্কর মারাত্মক দাঙ্গা, মানে দাঙ্গা বলা যাবে না, একচেটিয়া খুন। তো সেখানে কংগ্রেস তো সত্যি সাম্প্রদায়িক হিসেবে নিজেকে, মানে অসাম্প্রদায়িক হিসেবে নিজেকে দাবি করতে পারে না। হতে পারে মানে মুসলিমের সঙ্গে দাঙ্গা হলে তবেই সেটা দাঙ্গা, শিখের সঙ্গে দাঙ্গা হলে দাঙ্গা নয়। এটা ব্যাখ্যা, এর কি ব্যাখ্যা, এটার কোনো ভিত্তি নেই, এর তো কোনো লজিক নেই। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে ধর্মের সঙ্গে রাজনীতিকে কখনো মিলিয়ে মিশিয়ে দেওয়া যাবে না, এই দুটোকে পুরো আলাদা আলাদা রাখতে হবে। এটা সাধারণ মানুষের পক্ষেও যথেষ্ট ভালো। সুজিত দা এবং রাজা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার।